বিশ্বকবি হিসেবে পৃথিবী তাকে চিনেছে অনেক পরে। নোবেলজয়ী কবি শুভ্র দাড়ি, গভীর দৃষ্টি ও মহিমান্বিত ব্যক্তিত্ব একসময় বাঙালির সভ্যতারই প্রতীকে পরিণত হয়েছিল। কিন্তু তার বহু আগে এক তরুণ রবীন্দ্রনাথ দাঁড়িয়ে থাকতেন মঞ্চের আড়ালে, পর্দা উঠবে আর তিনি প্রবেশ করবেন চরিত্রের ভেতরে। ইতিহাস তাকে বিশ্বকবি হিসেবে স্মরণ করে, সাহিত্য ধারণ করে ঔপন্যাসিক, গীতিকার, দার্শনিক, শিক্ষাবিদ ও চিত্রকর হিসেবে। কিন্তু মঞ্চ তাকে মনে রেখেছে ভিন্ন এক পরিচয়। ঊনবিংশ শতকের বঙ্গদেশ তখন তীব্র নবজাগরণের মধ্য দিয়ে অতিক্রম করছে। ঔপনিবেশিক আধুনিকতা, ইংরেজি সাহিত্য, ইউরোপীয় অপেরা, সংস্কৃত নন্দনতত্ত্ব, বৈষ্ণব পদাবলী ও ব্রাহ্ম ধর্মীয় সংস্কার চিন্তা মিলেমিশে তৈরি করছিল এক অভূতপূর্ব সাংস্কৃতিক উত্তালতা। আর এই বিস্ফোরণের কেন্দ্রে ছিল জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি। রবীন্দ্রনাথের বড় ভাই যতীন্দ্রনাথ ঠাকুর তখন বাংলার নাট্য জগতে অন্যতম গুরুত্বপূর্ণ নাম। নাট্যকার, সুরকার, অনুবাদক ও মঞ্চ সংগঠক হিসেবে তার ভূমিকা ছিল অসামান্য। পারিবারিক স্মৃতিকথা ও বাংলার নাট্য ইতিহাস থেকে জানা যায়, 1870-এর দশকের শেষ দিকে রবীন্দ্রনাথ ঠাকুরবাড়ির ব্যক্তিগত নাট্য প্রযোজনাগুলোতে অংশ নিতে শুরু করেন। তার অভিনয় জীবনের সূচনাও হয়েছিল এই জোড়াসাঁকো থেকেই। 1881 সালের 26 ফেব্রুয়ারি জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে মঞ্চস্থ হয় বাল্মীকি প্রতিভা। আর কেন্দ্রীয় চরিত্র বাল্মীকির ভূমিকায় অভিনয় করেন স্বয়ং রবীন্দ্রনাথ। এটি নিছক পারিবারিক বিনোদন ছিল না, বাংলা নাটকের ইতিহাসে এটি ছিল গুরুত্বপূর্ণ মোড়। আংশিক অপেরা, আংশিক গীতিনাট্য এবং আংশিক সঙ্গীত নির্ভর নাট্য পরীক্ষা হিসেবে বাল্মীকি প্রতিভার সূচনা করেছিল এক নতুন নাট্যরীতি। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত, লোকসুর ও পাশ্চাত্য সঙ্গীত প্রভাবকে একত্র করে রবীন্দ্রনাথ নির্মাণ করেছিলেন এমন এক নাট্যভাষা যেখানে সংলাপ, কবিতা ও সুর মিলেছিল এক অবিচ্ছিন্ন প্রবাহে। সে সময় বাংলা নাটকে গান থাকলেও রবীন্দ্রনাথ গানকে অলংকার হিসেবে ব্যবহার করেননি। তিনি গানকেই নাটকের প্রাণে পরিণত করেছিলেন। ঐতিহাসিক দলিল ও পরবর্তী গবেষণা থেকে নিশ্চিতভাবে জানা যায়, বাল্মীকি চরিত্রে অভিনয় করেছিলেন রবীন্দ্রনাথ এবং সরস্বতীর ভূমিকায় ছিলেন তার ভাইঝি প্রতিভা দেবী। সেই সন্ধ্যায় উপস্থিত ছিলেন তৎকালীন বাংলার বহু বিশিষ্ট মনীষী। তাঁদের মধ্যে ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও হরপ্রসাদ শাস্ত্রীর মতো ব্যক্তিত্ব। পরবর্তীকালে রবীন্দ্রনাথ তাঁর স্মৃতিকথা জীবন স্মৃতিতেও এই অভিনয়ের কথা উল্লেখ করেছেন। 20 শতকের শুরুতে বিশ্বভারতী প্রতিষ্ঠার পর শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের নাট্যচিন্তা পায় নতুন রূপ। এখানে নাটক কেবল বিনোদন ছিল না, হয়ে উঠেছিল শিক্ষার অংশ। গাছতলায় মহড়া হতো, ঋতু উৎসবের রূপ নিত নাট্যমঞ্চে, আর প্রকৃতি নিজেই হয়ে উঠত মঞ্চসজ্জা। গান, নৃত্য, আবৃত্তি, পোশাক ও আলোকবিন্যাস মিলিয়ে রবীন্দ্রনাথ নির্মাণ করছিলেন এক সামগ্রিক শিল্প অভিজ্ঞতা। শান্তিনিকেতনের প্রত্যক্ষদর্শীদের স্মৃতিচারণে একটি বিষয় বারবার ফিরে আসে। মহড়ার সময় রবীন্দ্রনাথ ছিলেন অবসেসিভ মনোযোগী। তিনি মাঝ দৃশ্যে অভিনয় থামিয়ে দিতেন, শরীরের ভঙ্গি সংশোধন করতেন, ছন্দ বদলাতেন, উচ্চারণ পরিবর্তন করতেন, সঙ্গীতের ফ্রেজ পুনর্গঠন করতেন, এমনকি মহড়ার মধ্যেই নাটকের অংশবিশেষ নতুন করে লিখে ফেলতেন। অনেক ছাত্র তার সামনে মহড়া দিতে ভয় পেতেন, কারণ তিনি ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয় লক্ষ্য করতেন। কিন্তু পরবর্তী জীবনে তার ছাত্রদের অনেকেই সেই মহড়াগুলোকে শিল্প জীবনের মোড় ফেরানো অভিজ্ঞতা হিসেবে স্মরণ করেছেন। রবীন্দ্রনাথের নাট্য দর্শনের সবচেয়ে বুদ্ধিবৃত্তিক আকর্ষণীয় দিকগুলোর একটি হলো, তিনি প্রকাশ্যেই ইউরোপীয় মঞ্চ বাস্তবতার অতিরিক্ত বিভ্রম নির্ভর রীতির সমালোচনা করেছিলেন। 1902 সালে লেখা তার প্রবন্ধ রঙ্গমঞ্চে তিনি যুক্তি দেন, নাট্যমঞ্চকে অতিরিক্ত দৃশ্যসজ্জা ও কৃত্রিম বাস্তবতার ভারে ডুবিয়ে দেওয়া উচিত নয়। তার বিশ্বাস ছিল, যান্ত্রিক বিভ্রমের চেয়ে মানবিক কল্পনা শক্তি অনেক বেশি শক্তিশালী। এক জায়গায় তিনি ব্যঙ্গ করে প্রশ্ন করেছিলেন, দর্শক কি শিশু? রবীন্দ্রনাথ মনে করতেন, দর্শককে নিছক দৃশ্যভোগী নয়, কল্পনার সক্রিয় অংশগ্রহণকারী হতে হবে। তাঁর সময়ের প্রেক্ষাপটে এই ভাবনা ছিল বিস্ময়করভাবে আধুনিক। আজকের পাঠকদের কাছে রবীন্দ্রনাথের নারী চরিত্রগুলো স্বাভাবিক মনে হতেও পারে, কিন্তু 20 শতকের শুরুর সমাজে তারা ছিল গভীরভাবে বিপ্লবাত্মক।
চিত্রাঙ্গদা, চণ্ডালিকা ও শ্যামার মতো নাটকের নারী চরিত্ররা আবেগে দৃঢ়, চিন্তায় স্বাধীন এবং নৈতিকভাবে জটিল। পরবর্তী নাট্য সমালোচকেরা লিখেছেন, রবীন্দ্রনাথের নারীরা নিষ্ক্রিয় প্রতীক ছিলেন না, তাঁদের ছিল ইচ্ছাশক্তি, প্রতিবাদ, আকাঙ্ক্ষা ও দার্শনিক গভীরতা। সেই সময় রক্ষণশীল বাঙালি সমাজের কাছে এটি ছিল গভীরভাবে অস্বস্তিকর এবং একই সঙ্গে অভূতপূর্ব। শৈশবে রবীন্দ্রনাথ গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন বাংলা যাত্রাপালার অভিনয় রীতি দ্বারা। তাঁর জীবনের নানা বিবরণ থেকে জানা যায়, তিনি লোকশিল্পীদের পরিবেশনা দেখতেন এবং সেখান থেকে সঙ্গীত, ধর্মিতা ও নাট্যপ্রবাহ আত্মস্থ করতেন। রবীন্দ্রনাথের অসাধারণত্ব এখানেই যে পরে তিনি লোকনাট্যের ঐতিহ্য, ভারতীয় শাস্ত্রীয় নন্দনতত্ত্ব, বাউল প্রভাব, ইউরোপীয় অপেরা, গীতি, কবিতা ও দার্শনিক প্রতীকবাদকে মিলিয়ে নির্মাণ করেন এক অনন্য নাট্যভাষা। তাঁর সময়ের খুব কম নাট্যকারই এত গভীর সাংস্কৃতিক সংমিশ্রণের সাহস দেখিয়েছিলেন। রবীন্দ্রনাথের নাট্য ঐতিহ্যের সবচেয়ে সুন্দর ঐতিহাসিক বিদ্রূপগুলোর একটি হলো, তাঁর জীবদ্দশায় বহু সমালোচক মনে করতেন তাঁর নাটক অতিরিক্ত কাব্যিক, তাই সেগুলো মঞ্চে টিকবে না। কিন্তু 1 শতাব্দীরও বেশি সময় পরে দেখা যাচ্ছে ঠিক উল্টো দৃশ্য। তাঁর নৃত্যনাট্য আজও মঞ্চস্থ হয়। রবীন্দ্রনাথ নৃত্যনাট্য এখনও জীবন্ত সাংস্কৃতিক ধারায় পরিণত। শান্তিনিকেতনের অভিনয় সংস্কৃতি এখনও তার প্রভাব বহন করে চলছে। আর ভারত ও বাংলাদেশের আধুনিক নাট্য পরিচালকেরা এখনও নতুনভাবে আবিষ্কার করছেন তাঁর নাট্যভাষাকে। আজ সারা বিশ্ব রবীন্দ্রনাথকে বিশ্বকবি হিসেবে স্মরণ করেন, কিন্তু কবি হয়ে ওঠার অনেক আগেই নিজের আবাসকে তিনি বানিয়েছিলেন মঞ্চ এবং হয়ে উঠেছিলেন অভিনেতা। আজ রবীন্দ্র জয়ন্তীতে তাঁর প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।